দর্শক, আপনারা জানেন আদালত তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনেছেন। আদালত বলেছে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বৈধ এবং সংবিধানে থাকতে পারে। আ অনেকেই এখন এই আদালতের এই রায়টা শুনে ভাবছেন যে এটাতে যে আগামী নির্বাচন সেটাতে হয়তো স্বচ্ছতা আসবে, রাজনৈতিক সংকট হয়তো কমবে। কিন্তু বাস্তবে দর্শক দেখা যাচ্ছে যে এই রায় এখনই কোনো পরিবর্তন আনছে না। কারণ আগামী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে নয়, বরং ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন আসে যে, যেই ব্যবস্থাকে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বৈধ বলা হচ্ছে, যেটার জন্য আমরা জানি যে বিএনপি অনেকদিন ধরে দাবি করে আসছিল। তো সেটা পরের নির্বাচনে এই নির্বাচনেই ব্যবহার করা হবে না কেন? তো রায়ের মধ্যেই তাহলে দেখা যাচ্ছে বেশ একটা অসঙ্গতি কিন্তু রায়ের প্রয়োগ নিয়ে একটা অসঙ্গতি রয়ে গেছে। যে বলা হচ্ছে যে ভবিষ্যতের কোনো এক সময় এটা প্রয়োগ হতে পারে। কিন্তু দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ যে নির্বাচনটা যেটা অনুষ্ঠিত হবে বা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বা পরিকল্পনা আছে, আমি বলব না সম্ভাবনা আছে। এখন ওই নির্বাচন হবে কিনা আমরা বুঝতে পারছি না। কিন্তু সেই নির্বাচনটাকে এই তত্ত্বাবধায়কের বাইরে রাখা হচ্ছে। তো এতে কিন্তু এই রায়টার প্রকৃত উদ্দেশ্যটাই আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তো এখন আমরা আসি মূল সমস্যায়। আগামী নির্বাচন যদি হয় ডক্টর ইউনূসের অধীনে, তাহলে আ এই প্রক্রিয়াটি কি গ্রহণযোগ্য হবে? না, দর্শক হবে না। এবং তার কিছু খুব স্পষ্ট কারণ আছে। প্রথমত, ইউনূস সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই এবং দ্বিতীয়ত এটি কোনো নির্দলীয় সরকার নয়। এটি আসলে এই ইউনূসের সরকার আসলে জামাত এনসিপির দলীয় সরকার। এটা মোটামুটি দিবালোকের মতো স্পষ্ট। তো এই সরকারের অধীনে কোনো নির্বাচন মানে কি? মানে হচ্ছে রেফারিও তিনি, খেলোয়াড়ও তিনি এবং ফলাফল যেটা সেটা হবে পূর্ণ পূর্ব নির্ধারিত। তো দ্বিতীয়তটা হচ্ছে ইউনূস নিজেই কিন্তু বিদেশি কূটনীতিকদের কাছে বলেছেন যে আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এটা কোনো স্বাধীন বা নিরপেক্ষ নির্বাচন পরিচালনার ভাষা নয়। নির্বাচন শুরুর আগেই কারা অংশ নিতে পারবে আর কারা পারবে না, কাদেরকে ভোট দেওয়া যাবে, কাদেরকে দেওয়া যাবে না সেটা বলে দেওয়া এটা কিন্তু এক ধরনের সরাসরি নির্বাচনকে নিয়ন্ত্রণের ঘোষণা। তৃতীয়ত, বর্তমান প্রশাসনিক পরিবেশ রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে একপেশে। আওয়ামী লীগ সমর্থকদেরকে লক্ষ্য করে গ্রেপ্তার, অভিযান, নজরদারি, নজিরবিহীন পীড়ন এরকম একটা অবস্থাতেই আওয়ামী লীগ তো নয়, কোনো অবস্থাতে কোনো দলই স্বাভাবিক কোনো প্রচার চালাতে পারবে না। যে একটা সুষ্ঠু নির্বাচনের যে একটা পূর্ব শর্ত যে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে একটা রাজনৈতিক স্থিতিশীলতা, সে কোনটাই এখন বর্তমানে নেই। এটা কোন ধরনেরই কোনো প্রতিযোগিতামূলক পরিবেশ নয়। চতুর্থত, মিডিয়া বাংলাদেশে এখন আনপ্রেসিডেন্টেড এক ধরনের মিডিয়াও এক ধরনের কিন্তু কন্ট্রোলের মধ্যে আছে। তো টেলিভিশনগুলোর চাপে সংবাদগুলো পরিবেশিত হয় খুব সীমিত আকারে। সমালোচনাকারী সাংবাদিকদেরকে গ্রেপ্তার করে আ আ বা বা জেলে ভরে দেওয়া হচ্ছে। সকলেই আতঙ্কে। তো এই অবস্থায় নির্বাচনী প্রচার এবং জনমত দুটাই কিন্তু প্রভাবিত হবে। পঞ্চমত, আমরা সাম্প্রতিক যে আওয়ামী লীগের ডাকা যে লকডাউন, সেখানে আমরা কি দেখলাম? যে দেখলাম মানুষ আওয়ামী লীগের ডাক অনুসরণ করছে। শহর পুরোপুরি ফাঁকা। এরপরই কিন্তু দ্রুত নির্বাচন ও গণভোট একদিনে করে ফেলার ঘোষণা দিলেন ইউনূস। তো ইউনূসের দিক থেকে এটা কি ছিল দর্শক? ইউনূসের দিক থেকে এটা ছিল সুস্পষ্টভাবেই দৃষ্টি অন্যদিকে ফেরানো। এই লকডাউন যে সফল হচ্ছে সেটা থেকে দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা। একই দিনে এখন দর্শক ২ টি বড় ভোট মানে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে নেওয়া বিশ্বের কোনো গণতন্ত্রে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটি মানুষের মনোযোগকে বিভক্ত করবে, বিভ্রান্তি তৈরি করবে এবং এটার ফলাফলকে ১ম থেকেই প্রশ্নবিদ্ধ করবে। আপনারা আরো জানেন যে আমরা একটু দীর্ঘ আলোচনা করেছি এটা নিয়ে ধারাবাহিকভাবে আপনাদেরকে জানিয়েছি গণভোটের সমস্যাগুলো কি? তো গণভোটে ৪ টি আলাদা সাংবিধানিক প্রশ্নকে একটি মাত্র হ্যাঁ না ভোটে বাধ্য করা হচ্ছে। এইটা গণভোটের মূল ধারণার সঙ্গেই যেটা গণভোট বলতে আমরা যা বুঝি বিশ্বে সভ্য দেশই সেটার মূল ধারণাটার সঙ্গে এটা যায় না। সবশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দেশটি বাংলাদেশ নামক দেশটি আজকে একটা ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে দর্শক। আমাদের সার্বভৌমত্ব বিপন্ন, অর্থনীতি পঙ্গু, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা আয়ামে জাহেলিয়া থেকে মনে করিয়ে দেয়। তো দেশের এইরকম একটা রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন জাতীয় নির্বাচনই গ্রহণযোগ্যতা পাবে না।
আর আন্তর্জাতিক মহলও এটাকে কোনোভাবেই বিশ্বাসযোগ্য কোনো সুষ্ঠু নির্বাচন বলবে না। জনগণও এটাকে তাদের নিজেদের সিদ্ধান্ত হিসেবে কখনোই দেখবে না। এরপরে যে সরকার আসবে যেন তেনভাবে একটা নির্বাচন হয়ে যেই সরকার আসবে তার বৈধতাও প্রশ্নের মুখে পড়বে এবং পরবর্তী সরকার এই যে এতদিনে যা কিছু হয়েছে তার সবকিছুকেই বাতিল করে দিতে পারে। তো এইভাবে এদেশের একটা যে স্থায়িত্ব, একটা যে রাজনৈতিক একটা যে স্থিতিশীলতা সেটা সম্পূর্ণভাবে মানে একটা অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণভাবে আ নষ্ট হয়ে যাবে। এখন পুরো বিষয়গুলো দর্শক একটা জায়গায় এসে কিন্তু একটা কমন থ্রেড আপনি খুঁজে পান। এই যে তত্ত্বাবধায়কের রায়, এই যে ইউনূসের অধীনে নির্বাচন করার ঘোষণা, এই যে একদিনে গণভোট এবং আম জাতীয় নির্বাচন আয়োজন, এই যে রাতারাতি সাংবিধানিক অনেকগুলো পরিবর্তনের চেষ্টা, এই যে আওয়ামী লীগকে বাদ দেওয়ার ইঙ্গিত, এগুলোর পিছনে কিন্তু একটি কমন উদ্দেশ্য কাজ করছে। সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিযোগিতাকে নিয়ন্ত্রণ করা এবং আওয়ামী লীগকে মাঠের বাইরে রাখা। এখন দর্শক, এটি কিন্তু কোনো আত্মবিশ্বাসী সরকারের আচরণ নয়। এটি একটি ভয় পাওয়া সরকারের আচরণ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ইউনূস সরকারের ভয়টা কিসের? ভয় দর্শক প্রথমত আওয়ামী লীগের ভোট ব্যাংক। ভয় আওয়ামী লীগের সাংগঠনিক দক্ষতা, ভয় আওয়ামী লীগের সাংগঠনিক এবং তৃণমূলে আওয়ামী লীগের রিচ, সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা। তাদের ভয় শেখ হাসিনার আন্তর্জাতিক অবস্থান এবং সবচাইতে বড় ভয় হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা। শেখ হাসিনাকে নিয়ে সাম্প্রতিক আন্তর্জাতিক মিডিয়ায় আমরা যে উচ্ছ্বাস এবং তার এই যে প্রহসনের রায় সেটাকে নিয়ে সর্বমহলে আন্তর্জাতিক মহলে যে সমালোচনাগুলো তৈরি হয়েছে আ লাইক এ ফ্লাড দর্শক। একটা সুনামির মতো, একটা ফ্লাড এর মতো। সেইসব দেখে কিন্তু ইউনূসের ভয় আরো বেড়েছে। আ ইউনূস সাহেবের অনেক বছরের কোটি টাকা দিয়ে, কোটি ডলার খরচ করে সে যে পিআর দিয়ে উনি যে ইমেজটা তৈরি করেছিলেন, সেই ইমেজটা কিন্তু ধীরে ধীরে আ খসে পড়ছে। তিনি একজন ব্যর্থ শাসক হিসেবে প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছেন। আম এখন দর্শক একটা বিষয় আছে যে আপনি হয়তো গান। কিন্তু আপনি হঠাৎ করে ডিসিশন নিলেন যে আপনি গান বাদ দিয়ে আপনি নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভূত হবেন। আপনি হলেন। এবং সবার সামনে উষ্ঠা খেয়ে পড়ে গেলেন নৃত্য করতে গিয়ে। তখন কিন্তু সবাই আপনাকে একজন ব্যর্থ নাচুনে হিসাবেই মনে রাখবে। আপনি গান কেমন গাইতেন সেটা কিন্তু মানুষ মনে রাখবে না। এটাই বাস্তবতা। ইউনূসের ক্ষেত্রেও তাই হয়েছে। আ যে ইউনূস সাহেবের কিন্তু একটা গ্লোবাল ইমেজ উনি তৈরি করেছিলেন বাংলাদেশের দরিদ্র নারীদের দারিদ্র্য বিক্রি করে আ উনি একটা ইমেজ কিন্তু তৈরি করেছিলেন। সেই ইমেজটা খসে পড়ছে কারণ উনি মনে করেছিলেন যে বাংলাদেশ নামের রাষ্ট্রটা চালানো খুব সহজ। উনি চলে এসেছেন। এসে দেশের বিভিন্ন জিনিস বিক্রি করে দিচ্ছেন, বিদেশীদের হাতে তুলে দিচ্ছেন এবং আ এখন তার কি ফলাফল হবে সেইটা তার উ ও তার কি এই ক্ষমতা থেকে উনি চলে গেলে তার কি অবস্থা হবে সেইটা সেই ভয় থেকেই কিন্তু উনি একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি তার সমস্ত চেষ্টা দিয়ে, সমস্ত ফোকাস দিয়ে উনি চেষ্টা করে যাচ্ছেন তার নিজের এবং তার সাঙ্গপাঙ্গদের মাথা বাঁচানোর। উনি চেষ্টা করে যাচ্ছেন যে মঞ্চের পর্দাটি যখন পড়ে যাবে তখন জনগণের যে রোষ সেই ক্ষোভ থেকে বাঁচার রাস্তা খুঁজতে উনি সর্বচেষ্টা ব্যয় করছেন। তিনি জানেন, ইউনূস জানেন যে ফাঁসি হয়েছে শেখ হাসিনার কিন্তু একসময় বাংলাদেশে জনতার দরবারে ঝুলবেন তিনি। একটা আত্মবিশ্বাসী সরকার কখনো বলে না এই দলকে নির্বাচনে নামতে দেওয়া যাবে না। এটা কিন্তু দর্শক সোজা ভাষায় একটা ইনসিকিউরিটি। আ এটি আ এটি প্রতিযোগিতার ভয় আর জনরোষের ভয়। আমরা বিশ্ব রাজনীতিতে দর্শক বারবার দেখেছি fear is not a strategy. Fear does not build legitimacy. Fear never wins the long game. ভয় থেকে নেওয়া সিদ্ধান্ত দর্শক টেকে না। সেটা গ্রহণযোগ্যতাও পায় না এবং শেষ পর্যন্ত উল্টো ফল দেয়। সোজা কথা, যেই নির্বাচন সব দলের জন্য খোলা নয়, যে প্রক্রিয়ায় মানুষ ভয় ছাড়া ভোট দিতে পারে না, যেই পরিবেশে মিডিয়া স্বাধীনভাবে কথা বলতে পারে না, সেই নির্বাচন রাজনৈতিকভাবে সফল হওয়ার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে দীর্ঘমেয়াদী কোনো বৈধতা তৈরি হবে না। এটাই বাস্তবতা। দর্শক, এটাই ইতিহাস এবং এটাই ভবিষ্যৎ।